ডিআর কঙ্গোকে নিয়ে তো ফাইনালি একটু কথা বলতে হয়। যেভাবে তারা প্রেশার দিয়েছে, যে অ্যাটাকে তারা গিয়েছে, এবং তাদের বলছিল যে কমেন্টেটাররা, আমি শুনছিলাম যে এবার যে দলগুলো আছে সেই দলগুলোর মধ্যে আক্রমণ, দ্রুতগতির আক্রমণে যাওয়া ডিআর কঙ্গো সবাইকেই ছাপিয়ে গেছে, এত দ্রুত তারা অ্যাটাকে যাচ্ছিল। এবং ইংল্যান্ডের জন্য আসলে সেটা অনেক বেশি টাফ ছিল। আমরা একটু ট্যাকটিক্স যদি দেখি, একটা ছবি দেখবো, আমরা ছবি দেখলে আপনি হয়তো বিস্তারিত বলতে পারবেন এটা সম্পর্কে। ডিআর কঙ্গো অ্যাকচুয়ালি এখানে আমরা যে ছবিটা দেখতে পাচ্ছি যে ইংল্যান্ড কিন্তু সারাক্ষণই অলমোস্ট 90 মিনিট হাই প্রেসিং করেছে, কিন্তু ছবিতে যেটা দেখতে পাচ্ছি যে ইংল্যান্ডের লেফট সাইডে যে বল আছে, এবং আপনি দেখেন কঙ্গোর লেফট সাইডে বল আছে, এবং ইংল্যান্ডের একটা প্লেয়ার কিন্তু ডিআর কঙ্গো ট্র্যাকিং করে সামনের দিকে নিয়ে যেছে, তার মানে ওই জোনটা তারা বেশি প্লেয়ার নিয়ে যেতে। অ্যাট দ্য সেম টাইম অপোনেন্ট নাম্বার 7 সেখানে কিন্তু একটা বিশাল গ্যাপ আছে, রাইট? সো এই দিক থেকে আমি বলবো যে ইংল্যান্ড প্রচুর হাই প্রেস করলেও তারা টেকটিক্যালি কিছু জায়গায় মনে হয় কঙ্গোর চেয়ে পিছিয়ে ছিল। পরের ছবি দেখলে আমরা বোধহয় আর একটু পরিষ্কার হবো, আরও একটা ঘটনা, তাই না? হ্যাঁ, এই ছবিতে আমরা যেটা দেখতে পাচ্ছি যে ইংল্যান্ড তারা যখন বিল্ড আপ করছিল গোলকিপার থেকে, তারা কিন্তু প্রেস করছিল, স্পেশালি হ্যারি কেইন এবং দুজন স্ট্রাইকার প্রেস করছিল। এখানে যেটা করেছে ওরা 4v2 করেছে, এবং তাদের গোলকিপার এমপাসিকে ইউজ করেছে, যার কারণে বল পজিশন কঙ্গোর কিন্তু রাখতে সহজ হয়েছে। এবং সেখানে আপনি দেখেন যে রেফারির যে অংশটা দাঁড়িয়ে আছে সেখানে কিন্তু বিশাল একটা স্পেস রয়েছে। সো গোলকিপার যদি সুইচ করে লেফট স্টপারকে দেয়, সেখানে খুব কি বলবো, খুব সহজে কিন্তু ফ্রন্টাল একটা বল খেলতে পারে, যেটা কিন্তু ইংল্যান্ডের জন্য একটু কঠিন ছিল। সো আমার কাছে মনে হয় যে তারা শুধু হাই প্রেসিং মানে হাই প্রেসিং এর এগেনস্টেই শুধু খেলেনি, তারা লো ব্লক এবং কাউন্টার অ্যাটাক ফুটবল খেলছে, এবং সামটাইম তারা টেকটিক্যাল মুভমেন্টও অনেক ভালো ছিল ইংল্যান্ডের এগেনস্টে। অসাধারণ। এবং ভালোর কথা বলতে গেলে তাদের কিপারের কথা ঘুরে ফিরে আসে। সেভগুলো যদি আমরা একটু দেখি, তার ওভারঅল অনেক দলেরই কিপারই ভালো করেছে, আমরা এর আগে দেখেছি। এবারে ইভেন কুরাসাও প্রত্যেকেই ভালো ফাইট দিয়েছে। কিপারদের একটা উত্থান, এবং দেখুন এক গোলে যখন আসলে কঙ্গো এগিয়ে থাকে, তারপরে ইংল্যান্ডের অনেক ভালো ছিল, কারণ হেডের সেভ, একটা রিঅ্যাকশন সেভ, এবং হেডের বল অ্যাকচুয়ালি কি পৃথিবীর যে কোনো গোলকিপারের জন্য হেডের বল সেভ করা একটু ডিফিকাল্ট, কারণ রিঅ্যাকশন টাইম অনেক কম পাওয়া যায়, এবং কি বলবো, আগে থেকে খুব বোঝা যায় না যে বলটা আসলে কোথায় যাবে। রাইট, সেটা আমি যদি পরের কোনো ছবি দেখতে পাই, দেখি আমরা সেভের। হ্যাঁ, সো এখানে দেখেন হ্যারি কেইনের একটা বল, এবং দেখেন 6 ইয়ার্ডের ভেতরে, রাইট? সো রিঅ্যাকশন টাইম আমি বলবো যে ন্যানো সেকেন্ড বা তার চেয়েও কম, এত অল্প সময়ের মধ্যে সে রিফ্লেক্ট করা, এটা বলবো যে ওয়ান অফ দ্য বেস্ট সেভ এইবার ওয়ার্ল্ড কাপের। দুর্দান্ত। আরও একটা সেভের ছবি আছে আমাদের কাছে, হ্যাঁ, অসাধারণ। এবং এই গোলকিপারের এমপাসি যে 4টা আমি বলেছিলাম প্রথম দিকে শুরু হওয়ার আগে, 4টা যে সেভ আছে এর মধ্যে সবচেয়ে বলবো দুর্দান্ত সেভ এইটা এই কারণে দুর্দান্ত, কারণ এই বলটা সেভ করার আগে এটা ডিফ্লেক্টেড হয়েছিল, এবং ডিফ্লেক্টেড বল যে কোনো গোলকিপারের জন্য অনেক দুরূহ একটা ব্যাপার, এবং এই বলটা কিন্তু বাম দিকে তার যাওয়ার কথা, সো তার প্লেয়ারের গায়ে লেগে সেটা ডিফ্লেক্টেড হয়ে সেটা নিয়ার পোস্টে যাচ্ছিল। সো আমি বলবো যে সেই কিন্তু গোল খাওয়ার আগ পর্যন্ত দলকে টিকিয়ে রেখেছিল একেবারে। অর্থাৎ ইংল্যান্ডের এত দীর্ঘ অপেক্ষা একটা গোলের জন্য, সেটার পিছনে কিন্তু কঙ্গোর কিপার অনেকটা দায়ী, এবং এছাড়া স্কোর লাইন হয়তো শেষ পর্যন্ত যেটা হয়েছে 2-1, সেটা হয়তো আরও হতে পারতো ইন ফেভার অফ ইংল্যান্ড, সেটা কিপারের জন্য অনেকটা বেঁচে গেছে, সেটা তো আমরা বলতে পারি। আরেকটা ঘটনার জন্য ইংল্যান্ড আসলে বেঁচে গেছে, সেটা যদি আমরা দেখি, একটা রেকর্ড যদি দেখে নিয়ে আগে, যে অ্যাটাক, ইংল্যান্ড অ্যাটাকের যে রেকর্ডটা, তারা কিভাবে অ্যাটাক করেছে অন্তত ভার্সেস ডিআর কঙ্গো বিফোর অ্যান্ড আফটার হাইড্রেশন ব্রেকস। আমি যদি ফার্স্ট হাফ বিফোর 0, এক্সপেক্টেড গোল 0, ফার্স্ট হাফ আফটার মানে আফটার হাইড্রেশন ব্রেক 8টা শট তারা নিয়েছে গোলে, 1.34 এক্সপেক্টেড গোল তারা চান্স ক্রিয়েট করেছে। সেকেন্ড হাফে হাইড্রেশন ব্রেকের আগে 2টো শট নিয়েছে, 0.21 এক্সপেক্টেড গোল, কিন্তু সেকেন্ড হাফে হাইড্রেশন ব্রেকের পরে 6টা শটস, 0.48 এক্সপেক্টেড গোল। এবং টমাস টুখেল এই জায়গাটায় আসলে কি চেঞ্জ করে দিয়েছে, আমরা ছবি দেখলে হয়তো বুঝবো টুখেলের যে 2টো ছবি, যে হাইড্রেশন ব্রেকে তিনি কি করছিলেন, কিভাবে আসলে কথা বলছেন সবার সঙ্গে, এবং কতটা প্রেশারও এক ধরনের দিয়েছেন, যে মানে আমরা ইংল্যান্ড, এটা নিশ্চয়ই তাদের মধ্যে বুঝিয়েছে সেভাবেই। এবং কি পরিমাণ দেখুন, ডেকল্যান রাইসের মতো প্লেয়ার এখানে কে নেই, সবাই কনসেন্ট্রেট টুখেলের দিকে। তারপরের ক্লোজার একটা ফ্রেম আছে আমাদের, দেখবো টমাস টুখেল কিন্তু খুবই উত্তেজিত ছিল কালকে। এবং আমি এইটা নিয়ে যদি আমি বলতে চাই, যে ওয়ার্ল্ড কাপের হাইড্রেশন ব্রেক নিয়ে অনেক সমালোচনা হচ্ছিল, যে ফিফা বোধহয় অ্যাডের জন্য তারা এটা করেছে, কিন্তু আমি বলবো যে অ্যাজ এ কোচ
যদি আমি টেকটিক্যালি চিন্তা করেন, আপনি যেটা স্ট্যাটিস্টিক্স দেখাচ্ছিলেন যে প্রথম হাইড্রেশন ব্রেকের আগে হ্যাঁ। অ্যাটাকিং একরকম এবং হাইড্রেশন ব্রেকের পরে সিগনিফিক্যান্ট চেঞ্জ। সো এই যে 3 মিনিট সময়, এই 3 মিনিটে কিন্তু সব প্লেয়ারই কোচের কাছে আসে এবং তারা যে হাইড্রেশন ব্রেকের যে আগে যে ভুলগুলো করছিল সেগুলো কিন্তু সে ধরিয়ে দিচ্ছিল এবং অ্যাটাকিং কিভাবে বাড়ানো যায়। নিশ্চয়ই ফুটবল গোলের খেলা এবং কিভাবে গোল আদায় করা যায় তাদের এগেনস্টে, যেহেতু তারা হাইড্রেশন ব্রেকের আগে তেমন কিছু করতে পারছিল না, সেই ইনফরমেশন, টেকনিক্যাল ইনফরমেশন কিন্তু টোকেল দিচ্ছিল এবং দেওয়ার পরে কিন্তু সিগনিফিক্যান্ট আমরা চেঞ্জ দেখেছি। অসাধারণ, একজন কোচ আসলে কতটা গুরুত্বপূর্ণ এবং তিনি কালকে যেভাবে সেলিব্রেট করেছেন আমরা সেটাও দেখেছি।